যেরকম ভাবে ইংরেজরা এই ভারতবর্ষ থেকে যাওয়ার আগে একটা কেওস বাধাই দিয়ে গেল ওই সীমান্ত ম্যাপ টেপ টেনে দিয়ে, ঠিক তেমনি ভাবে আমেরিকানরা নির্বাচন করিয়েছে ঠিক, কিন্তু এমন এক পরিস্থিতি সৃষ্টি করে দিয়ে গেছে যে বাংলাদেশের জন্য কোনোদিন কোনো দল আর মাথা তুলে দাঁড়াতে না পারে। সবাই যেন আমেরিকার কাছে একদম মাথা নত করে থাকে, গোলাম থাকে। বিএনপি বুঝতেছে না, আমি আবার বলতেছি, বিএনপির পা নিচ থেকে মাটি সরে যাচ্ছে। লাস্ট কথা বলি, কেন পাকিস্তান চাচ্ছে বাংলাদেশকে ইউজ করে ভারতের সঙ্গে একটা যুদ্ধ বাধায় দিতে, যাতে ভারত বাংলাদেশে হামলাটা করে, পাকিস্তানে না করে। এবং সেই যুদ্ধের দিকে কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে পাকিস্তান। আমাদের যে আছে প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে বিএনপি সরকার গঠনের পর থেকেই মোটামুটি এটুকু বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট, এবং এই কথার সঙ্গে সঙ্গে এটাও তারা দেখানোর চেষ্টা করছে যে একদিকে ভারত, আরেকদিকে চীন, এবং মাঝখানে যুক্তরাষ্ট্র, সবার সাথে একটা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। আসলে কি তাই? আসলে কি আমরা কোথাও খুব বেশি করে ঝুঁকে যাচ্ছি কিনা? ভূ রাজনৈতিক দিক থেকে বাংলাদেশ এখন কোন অবস্থান দাঁড়িয়ে রয়েছে? এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন ব্লিটজের সম্পাদক, সিনিয়র সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং অনেক অনেক ধন্যবাদ। আমি কোন ধরনের ভূমিকা আর না করে যদি সরাসরি আপনাকে প্রশ্ন করি যে চীনে গেলেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, সেখানে তিনি যে বহুল আলোচিত বিষয়টি তিস্তা বহুমুখী প্রজেক্ট শুরু করার জন্য চীনের সহায়তা চাইলো। চীন খুব আগ্রহী এই বিষয়ে অনেক আগে থেকে, আওয়ামী লীগ সরকার সময় থেকে, যেটিতে ভারতের প্রচন্ড আপত্তি রয়েছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী এসেছেন, বিজেপি সরকার গঠন করেছে, সেদিক থেকে নানান ধরনের হিসেব নিকেশ। এবং এ কথা তো আর নতুন করে বলার কিছু নেই যে মার্কিন বাণিজ্য চুক্তির কারণে আমরা নাকি গোলামে পরিণত হয়েছি। আসলে বিএনপি সরকার তথা বাংলাদেশ কোনো ভালো অবস্থানে আছে কিনা, অথবা কোনো বিপদের ঝুঁকিতে রয়েছে কিনা, আপনার মন্তব্য? ওনারা তো আগে বলেছিলেন, নির্বাচনের আগে এই মার্কিন চুক্তি নিয়ে ওনারাই আপত্তি জানিয়েছিলেন, তাই না? পরে তো জানলাম খলিলুর রহমান সাহেব যখন হাটে হাড়িটা ভেঙে দিল, এই চুক্তিতে জামাত এবং বিএনপি সম্মতি ছিল। আর এখন কাজ কারবারে তো সেটাই মনে হচ্ছে। আর আপনি যেটা বললেন বাংলাদেশ ফার্স্ট, ওনারা বলে সবার আগে বাংলাদেশ, এটা ওরা একটা নেহাত একটা কাগুজে স্লোগান। ওনাদেরও সবার আগে আমেরিকা, তারও আগে ডোনাল্ড ট্রাম্প। মানে ডোনাল্ড ট্রাম্পকে বোয়িং কিনতে হবে, দিয়ে দিছে। আরো অনেক কিছু কিনতে আছে। চট্টগ্রাম বন্দরে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি দ্বিগুণ বেড়ে গেছে এখন। আর বিনিময়ে আমেরিকা আমাদের গার্মেন্টস এর ক্রয়াদেশ অর্ধেক করে দিতে, আরো কমাবে। আমরা তো দিয়ে যাচ্ছি। ওই যে সেই নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর জাফর আলী খানের সাথে যুদ্ধের খরচ চাইতো। খরচ নিতে নিতে এক পর্যায়ে মীর জাফর আলী খান বিরক্ত হয়ে বলছিলেন যে টাকা কি গাছে ধরে। তো বিএনপি সরকারও খুব শিগগিরই এই কথাটা আমেরিকাকে বলতে বাধ্য হবে যে টাকা কি গাছে ধরে। কারণ বিএনপি তো বুঝতেছে না যে আমেরিকার মন রক্ষা করা এটা কোনোভাবেই সম্ভব না। ওর তো সীমাহীন ক্ষুধা। আমেরিকা এমন একটা দেশ যেটা $30 ট্রিলিয়ন দেনার মধ্যে ডুবে আছে। ইরানের যুদ্ধে ট্রাম্প হেরে গেছে, চোরের মতো পালিয়ে গেছে ইরান থেকে। এখন চীনে যাচ্ছে শি জিনপিং এর পা ধরার জন্য। সেই চীনের বিরুদ্ধে বড় বড় কথা বলছে ট্রাম্প। ট্রাম্প এখন যাচ্ছে শি জিনপিং এর পা ধরার জন্য। ইরানে মার খেয়ে গেছে, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করছিল এই ট্রাম্প। বলেছিল তার বিশ্বস্ত সঙ্গী, আজকে কি আসছে স্কাই নিউজে, সিবিএস এ, যে পাকিস্তান ওদের সামরিক বিমান যে রাখা হয় যেখানে বিমান, সামরিক বিমান, সেখানে ইরানের সবগুলো বিমান নিয়ে রেখেছে যেন আমেরিকানরা আক্রমণ করতে না পারে। তো সেই পাকিস্তান এখন আমাদের মিত্র হয়েছে। সেই পাকিস্তান আজীবন মিত্রের পিঠে ছুরি মারে জায়গায়। নেপালের বালেন সাথে শিখেন না কেন? কয়েকদিন আগে আমেরিকান অ্যাম্বাসেডার সার্জিও গোর, যে ট্রাম্পের বন্ধু, ব্যবসায়িক পার্টনার, দেখা করলো না। কালকে ভারতের বিক্রম মিশ্রি পররাষ্ট্র সচিব দেখা করে নাই। এইটাই হলো বাপের বেটা প্রাইম মিনিস্টার। আগে বাপের বেটা হন, বড় কথা বলেন। আপনারা শুভেন্দু অধিকারী নিয়ে পড়ে আছেন, 2 দিন পরে দেখবো আপনার আরো লেভেল নিচে নেমে গেছেন। বাংলাদেশ একটা সার্বভৌম দেশ। আমরা কথা না, বললে ভারতের প্রধানমন্ত্রী। তারা তো আসলে নিজের জায়গা থেকে বলছেন না। যখন সাংবাদিকরা প্রশ্ন করছে যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করায় কোনো ধরনের প্রতিক্রিয়া পড়বে কিনা, অথবা শুভেন্দু অধিকারী যখন বললেন গত গতকালই, তিনি সাংবাদিক সম্মেলনে বললেন যে বাংলাদেশ ভারত সীমান্তে যেগুলো এখনো অরক্ষিত অবস্থা আছে সেখানে ফেন্সিং এর ব্যবস্থা করা হবে, কাঁটাতারের বেড়া দেওয়া হবে। তো সে এবং সীমান্ত হত্যা কয়েকদিন আগেও হয়েছে। সেই সব জায়গা থেকে হুমায়ুন কবিররা এই ধরনের মন্তব্য করছেন যে আমরা আর বসে না না থাকবো না, না, চোখে চোখে কথা বলতে হবে। আপনার একটা বাড়িতে আপনি দেয়াল দিচ্ছেন নিরাপত্তার জন্য। ধরুন আমি আপনার প্রতিবেশী, আমি তো আপত্তি করব না। আপনার বাড়িতে দেয়াল, আপনি 60 ফুট উঁচা দেয়াল দেন।
আমার যদি চুরি করার ইচ্ছা থাকে তাহলে আমি খুব মাইন্ড করবো, অবজেকশন দেবো। হুমায়ুন কবির এই কথাগুলো বলে বুঝাচ্ছেন কাঁটাতারের বেড়ায় আমাদের বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে, কোনো ক্ষতি হবে না। ভারত সারা সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়া দিয়ে থেকে আমাদের জন্য আরো ভালো। তখন আমরা আমাদের দেশের অনেক জিনিস ওখানে চোরাচালান হয়ে যাবে না। আমরা আরেকটা দেশ তার সীমানা প্রাচীর দিবে, আমরা বলবো আমরা কাঁটাতারের বেলা ভয় পাই না। তার মানে কি আপনার কি গরু চুরির উদ্দেশ্য আছে? আপনার কি গরু পাচারের উদ্দেশ্য আছে, না কোন উদ্দেশ্য আছে? আপনি ভয় পাবেন কেন? আপনারা যে এইগুলা কথা বলেন বাংলাদেশকে অসম্মানিত করতেছেন, বাংলাদেশকে বিশ্বের বুকে হাস্যকর করতেছেন। আর এই সমস্ত লোকজন কোথা থেকে ধরে নিয়ে আসে, এক একটাকে পররাষ্ট্র উপদেষ্টা, আরেকটাকে বানাইতে মিডিয়া উপদেষ্টা, তারপরে কি জানি কৌশলবিদ, কি বলে না বলে, এইগুলো বলে আমাদের দেশের সম্মান নষ্ট হচ্ছে। এটা কি প্রধানমন্ত্রী বোঝেন? প্রধানমন্ত্রী বুঝতে হবে যে ওনার চারপাশে যে লোকজন, এরাই তো ওনাকে ডুবাই দিচ্ছে। কথাবার্তা তো হিসাব করে বলতে হবে। গতকালকে সাখাওয়াত হোসেন বকুল সাহেব স্বাস্থ্যমন্ত্রী বলে দিল হামের মৃত্যুর জন্য শেখ হাসিনা দায়ী। অদ্ভুত কথাবার্তা। শেখ হাসিনা দায়ী, হামের মৃত্যুর জন্য ইউনুসের নাম নেওয়া যাবে না। এই রে এক একটা মন্ত্রী এক একটা কথা। তারপরে এই সমস্ত কোথাকার কোন উপদেশকে ধরে নিয়ে আসছে, এরা যা ইচ্ছে তা বলে। এদের কথাবার্তার কারণে আমাদের দেশ তো দীর্ঘমেয়াদী বিপদে পড়বে ভাই। অলরেডি আমরা বিপদে আছি। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে এখন শুষে খাবে, আমাদের বুকের উপর চেপে বসছে। আমাদেরকে এখন এখান থেকে বের হতে হলে চায়নার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে হবে, আমাদেরকে এটা থেকে বের হতে হলে রাশিয়ার সাথে ফ্রেন্ডশিপ করতে হবে। শুধু ইন্ডিয়ার আশায় বসে থাকলে হবে না। আমি যখন একটি সার্বভৌম রাষ্ট্রের একজন নেতা হিসেবে আমার পায়ের উপর শক্ত করে দাঁড়িয়ে যাব, সবাই আমার কাছে মাথা নত করবে। ভারত কি মাইন্ড করবে না বেইজিং চায়না কি মাইন্ড করবে, এত মাইন্ড করে আমার দেখার দরকার নাই। ন্যাশনাল ইন্টারেস্ট দেখেন। ন্যাশনাল ইন্টারেস্ট দেখতে হলে সবার আগে আমেরিকার সঙ্গে যে গোলামি চুক্তিটা করছেন, আমেরিকার সঙ্গে যে গোলামি চুক্তিটা করছেন সেইটা বাতিল করেন, অফিসিয়ালি এটা ক্যান্সেল করেন। দেখেন এটা ডোনাল্ড ট্রাম্প আপনাদের কিচ্ছু করতে পারবে না। আপনারা যখন আমেরিকার এই ডোনাল্ড ট্রাম্পের চুক্তি বাতিল করবেন, বাংলাদেশের পিছনে এসে ইরান দাঁড়াবে, বাংলাদেশের পিছনে এসে রাশিয়া দাঁড়াবে, চায়না দাঁড়াবে, ভারতও দাঁড়াবে। আমাদেরকে কিছু ব্যাটাগিরি দেখাইতে হবে ভাই। আহ, কেন মনে হচ্ছে যে আমেরিকা ফার্স্ট এই নীতি অবলম্বন করছে বিএনপি সরকার? যে চুক্তিটা হয়েছে নিঃসন্দেহে সেটি গোলামি চুক্তি, আমি এর সঙ্গে নিজেও একমত। কিন্তু কেন আমেরিকাকে প্রায়োরিটি দিচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো? আমেরিকাকে প্রায়োরিটি দিবে না। আমেরিকা ওদেরকে ক্ষমতায় আনছে। আমেরিকার কাছে আমি আপনার প্রোগ্রামেই মনে আগে বলেছিলাম, দাসখত দিয়ে ক্ষমতায় আসছে। দাসখত দিয়ে যে ক্ষমতা আসছে আমেরিকা। আমি তো বললাম যে হুমায়ুন কবিরকে যে আপনাকে আমি ধন্যবাদ দিব, অভিনন্দন জানাবো। বলেন ডোনাল্ড ট্রাম্পের এই গোলামি চুক্তি মানি না, ডোনাল্ড ট্রাম্পকে মানি না, দেখি আপনি কত বড় বাপের বেটা, একটু বলেন, আমরাও শুনতে চাই। তারপরে ইউনুসের কথাটা বলেন যে ইউনুস হামে লোক মারছে, ইউনুস বাংলাদেশে লুটপাট করছে, ইউনুসের নাম বলতেই ভয় পান। আর ডোনাল্ড ট্রাম্প তো বহুত দূর। পাইছেন ঘরের কাছে একটা শুভেন্দু অধিকারী আর কাঁটাতারের বেড়া, ওই সুযোগ পাইলেই এটাকে ধরবেন, কারণ ওইটাতে ভারত তো মাইন্ড করে না। ভারত মনে করে আমরা শুভেন্দু অধিকারীর সঙ্গে ঝগড়া করছি, আমি শুভেন্দু অধিকারী ঝগড়া করবো কেন? ওই শুভেন্দু অধিকারী। আমরা ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া প্রাইম মিনিস্টার সাথে ইন্টারেক্ট করবো। আমরা সার্বভৌম রাষ্ট্র, আমরা তো ভারতের কোনো অঙ্গরাজ্য না বা কারোই অঙ্গরাজ্য না। আমি একটা বিষয়ে একটু আলোচনা করি যেটি এখনো পর্যন্ত কোথাও আলোচনা হয়েছে বলে আমার মনে হচ্ছে না। যদিও সেটিকে আসলে কতটা কতটা গুরুত্ব দেবো সেটি আমার প্রশ্ন। সেটি হচ্ছে যে আরাকান আর্মির ধর্মীয় গুরু ভ্যানিউ কুন্দালা, তিনি আহ তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে একটি ম্যাপ সংযোজন করেছেন, যে ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে যে তারা যে স্বাধীন রাজ্য গঠন করতে চায় তার মধ্যে চট্টগ্রামের অংশ। আহ এটিকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে, অথবা এর পেছনের উদ্দেশ্যটা আসলে কি? দেখুন এই যে ম্যাপটার কথা আপনি বললেন, যেটা ওই প্রশ্নের কারণ ভ্যানিউ, হচ্ছে আপনি নিজেও আপনার ফেসবুক প্রোফাইলে এটি আপলোড করেছেন, হ্যাঁ, তাদের হ্যাঁ, স্ট্যাটাসটি আপনি শেয়ার করেছেন। আমি ফেসবুকেও দিয়েছি, টুইটারও দিয়েছি। এই ভ্যানিউ কুন্ডালা কিন্তু কোনো সাধারণ মানুষ না। হুম। এই ভ্যানিউ কুন্ডালা হলো আরাকান আর্মির ধর্মগুরু, এবং সে থাকে আমেরিকাতে। এবং তার ফেসবুকে আপনি জানেন লক্ষ লক্ষ ফলোয়ার। তো সে কিন্তু একটা জিনিস যেটা বলেছে, আমি এটা আবার আপনাকে দেখাই। সে বলেছে চট্টগ্রামের ম্যাপটা দিয়ে, মানে ওর আরাকান রাজ্য বলে 1784, মানে 1784 থেকে এখন, তার মানে কি 1784 থেকে এখন পর্যন্ত এই চট্টগ্রামটা আরাকান রাজ্য। এইটা তো এই আরাকান আর্মি যে চট্টগ্রাম দখল করবে, এটার তো চেষ্টা খলিলুর রহমান, হাই রিপ্রেজেন্টেটিভ অফ রোহিঙ্গা, বহু চেষ্টা করছে করিডোর খুলে দেওয়ার জন্য। ইউনুস যে স্টারলিংক নিয়ে আসছে বাংলাদেশে, কাদের জন্য? আরাকান আর্মির জন্য। বাংলাদেশে কয়টা ঘরে স্টারলিংক আছে? তো এই যে আরাকান আর্মিকে তো বিএনপিও তো এর করা করতে চাইছিল এবং ভবিষ্যতে করবেও। তো আরাকান আর্মি
এটা আমেরিকার মদত পুষ্ট, ওটা তো হারতেছে, মার খাচ্ছে এখন, তো মার খাচ্ছে এবং আরো মার খাবে। কিন্তু আরাকান আর্মিকে যদি আমরা সেই করিডোরটা দিয়ে দিতাম, আমাদের কি অবস্থা হতো। এখন তো তারা চট্টগ্রাম জেলাকে দাবি করে। তাহলে ওই যে ইউনূস বলছিল, পান্না ভাই আপনার মনে আছে 2025-এ রোহিঙ্গাদেরকে, যে আগামী ঈদ তোমরা নিজের দেশে করবা, ওই দুর্বৃত্ত হুম। ফ্যাসিস্ট ইউনূস জানতো যে চট্টগ্রামটাই আরাকানের অংশ হয়ে যাবে, এখন তো ওরা নিজের দেশেই করলো। এ বলে এগুলো কুটিল ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে। আমি বুঝতেছি না যে বিএনপির মধ্যে তো দেশপ্রেমিক 2-4 জন লোক আছেন, যারা আত্মা বিক্রি করেন নাই, মাথাও বিক্রি করেন নাই, ওনারা কথা বলেন না কেন? নাকি বিএনপি সিদ্ধান্তই নিয়ে নিছে যে যেই বাংলাদেশ 17 বছর হাসিনাকে বসায় রাখছিল, এখন ওই যে শেখ হাসিনা একবার নির্বাচনের আগে 91 বলছিল না বিবিসি কে, যে আমি বাঙালি জাতির উপর প্রতিশোধ নিতে চাই। তাহলে কি বিএনপি এখন আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে যে 17 বছর কেন হাসিনা ছিল? আরাকান আর্মি নিয়ে মানে আরাকান আর্মি আমাদের চট্টগ্রামকে তাদের ম্যাপের মধ্যে অন্তর্ভুক্ত করার যে বিষয়টি, সেটি আপনি শেয়ার করেছেন, আপনি যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। তো আমার কথা হচ্ছে, এখানে তো শেয়ার মানে দাবি যে কেউ করতেই পারে যে ভারতের পার্লামেন্টের সামনে তো মুরাল তৈরি করা হয়েছিল যে ভারতবর্ষে যে নতুন ম্যাপ, তার মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা সবকিছু ঢুকানো হয়েছিল। বাংলাদেশ থেকে খুব বেশি আপত্তি করা হয়নি, মৃদু আপত্তি করা হয়েছিল, এই বিষয়গুলো এরকম ছিল। এখন তাদের তো একটা ফর্মাল জায়গা থেকে সেটি তারা করেছে, ফর্মাল একটা প্রতিবাদের জায়গা ছিল বাংলাদেশের ক্ষেত্রে। কিন্তু আরাকান আর্মি তো ফর্মাল কোনো স্টেটের তারা প্রতিনিধিত্ব করে না। তো তারা কি দাবি করলো না করলো এটি নিয়ে আমরা কেন এত বেশি গুরুত্ব দেবো? তারা তো বলতেই পারে আমরা এটি অ্যাভয়েড করে যেতে পারি, কিন্তু গুরুত্ব দেওয়া কি আছে? আপনি চীনের কাছ থেকে 30টা প্রকল্পের টাকা চাচ্ছেন, হুম। আর আপনি আরাকান আর্মির সঙ্গে প্রেম করছেন। আপনার মনে হয় এটা বেইজিং জানে না? বেইজিং এর গোয়েন্দারা কি ঘাস খায়? কিন্তু আপনি প্রেম তো এখন আসলে নেই, প্রেম ছিল, সেই প্রেম তো এখনো আছে। আমি বলছি প্রেম এখনো অব্যাহত। তা না হলে তো স্টারলিংকের কানেকশন গুলো অফ হয়ে যেত, যেটা ঢাকা থেকে পরিচালিত হয়। তো আপনি চীনের শত্রুর সঙ্গে যাচ্ছেন মিশতে, তারপরে আপনি ভাবছেন চীন আপনাকে টাকা দিবে। এই পাকিস্তান থেকে এয়ারফোর্সের এই আইএসপিআর এর প্রধান, জনসংযোগ বিভাগের প্রধানকে নিয়ে আসছেন কোনো কারণ ছাড়াই। আবার ভাবছেন ভারত আমার সঙ্গে ঝামেলা করবে না। আপনি তো ঝামেলাটা বাঁধাচ্ছেন, আপনি মানে আমরা কেন বাঁধাচ্ছি? চীন বাংলাদেশে কোনো টাকা দিবে না, আমি আপনাকে আজকে অন রেকর্ড বললাম, 5 পয়সাও দিবেন। আগে বাংলাদেশকে আমেরিকার গোলামি চুক্তি থেকে বের হয়ে আসতে হবে। এটা না বের হলে চায়না কোনো টাকা দিবে না বাংলাদেশকে। কারণ চায়না, বেইজিং আমেরিকার কোনো গোলামকে টাকা দিবে না, সেটা যেই দেশই হোক। একটি সার্বভৌম দেশকে অবশ্যই চায়না সাপোর্ট করবে। আগে আমরা গোলামির শৃঙ্খল থেকে মুক্ত হইতে হবে। হুমায়ুন কবির সাহেব আগে ওইটা করেন, করে এসে বড় বড় কথা বলেন। পারতেছেন না তো, জাতিকে গোলাম বানাই ফেলছেন। আমি যদি জাতি হিসেবে গোলাম হই, আপনি অবশ্যই গোলাম। গোলামের বড় বড় কথা মানায় না। আগে দেশকে মুক্ত করেন, দেশকে পরাধীন বানাইছেন, তারপরে চায়না থেকে টাকা নেন, যেখান থেকে ইচ্ছা টাকা নিবেন, আমার যেখান থেকে সুবিধা হবে সেখান থেকে নিব, যার সাথে ইচ্ছা তার সাথে সম্পর্ক করব। বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ বলতেছেন, কিন্তু এটা কাগজের স্লোগান, এটাকে সত্যিতে পরিণত করেন। এখন আপনারা বলেন যখন সবার আগে বাংলাদেশ, আমি বুঝি সবার আগে আমেরিকা, তারও আগে ডোনাল্ড ট্রাম্প। মানে এইগুলা ভণ্ডামি বাদ দেন, মানুষ বুঝে। আপনাদের ভণ্ডামি সবকিছু মানুষ বুঝতেছে, আপনারাই বুঝতেছেন না যে আপনাদের পায়ের নিচ থেকে ক্রমশ মাটি সরে যাচ্ছে। আপনাদের শত্রু প্রবল হচ্ছে, শক্তিশালী হচ্ছে, আপনারাই শত্রু নতুন নতুন তৈরি করছেন। আর বাংলাদেশের যে 6-7 কোটি মানুষ, যাদেরকে আপনারা মৃত অথবা নিহত ধরে ফেলছেন, তো ওই 5-6 কোটি মানুষ তো মরে নাই, জীবিতই আছে। আর এরা কিন্তু মানুষ, এদেরও কিন্তু ঘরে হামের শিশু আছে আক্রান্ত। এরা এদের ঘরেও কিন্তু খাদ্য সংকট হবে হলে, কাজে এত সহজে মনে করেন না। আজকে আপনি বলছেন যে চীন সংসদে এক বসে, টাকাও দিবে না? জি, জি, বলুন। আপনি চীন বলছেন যে পাঁচ চীন পয়সাও এক দিবে না। টাকাও দিবে না গোলামি চুক্তি থেকে বেরিয়ে না এলে। 5 পয়সাও দিবে না, 1 টাকা বলি নাই, 5 পয়সাও কিন্তু দিবে না। চীনের তো এখানে স্বার্থ রয়েছে, চীনের তো এখানে স্বার্থ রয়েছে। এখানে তারা যদি তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থ দিয়ে তারা শুরু থেকেই আগ্রহী, এবং সেটা যদি হয় যখন তারা শেখ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটি, সেটির সাথে চীনের বিআরআই ইউনান প্রদেশের বিআরআই সঙ্গে ভারতের সাথে করিডোরটা তৈরি করতে পারবে, যোগাযোগ ব্যবস্থা সবকিছু বিআরআই করতে পারবে, বিআরআই ভারতের উপরে, হ্যাঁ ভারতের উপর নজরদারিটাও পালাতে পারবে, এটি চীনের যে সুপ্ত যে এজেন্ডা। সে কারণে তো ভারত বাধা দিচ্ছে এই প্রজেক্টে। তারা নিজেরাও অর্থায়ন করতে চায়, যদিও সেটি নিয়ে কোনো ভবিষ্যৎ নেই। তাহলে চীন কেন এই প্রজেক্টে টাকা দিবে না? আপনি গোলামি চুক্তির কথা বলছেন, কিন্তু চীনের স্বার্থ তো এখানে রয়েছে। চীন এই কারণেই টাকা দিবে না। দেখুন, শেখ হাসিনা কিন্তু স্পষ্টত দৃশ্যত প্রো ইন্ডিয়ান ছিল। তারপরেও কিন্তু চীন বাংলাদেশের এই অবকাঠামো নির্মাণে বিপুল
টাকা ইনভেস্টমেন্ট করছে না, বিকজ একটা স্টেবিলিটি ছিল। আর হুম হুম পরিষ্কার ছিল যে শেখ হাসিনা ইন্ডিয়ার সাথে প্রণয় আছে, প্রেম আছে, কিন্তু ইন্ডিয়ার সাথে গোলামি চুক্তি করে নাই, এটা চায়না শিওর ছিল। আর এখন হুম চীন এই কারণে দিবে না যে আপনি পোর্ট দিয়ে বসে আছেন বিদেশি কোম্পানিকে, 2 দিন পরে সেন্ট মার্টিন দিয়ে দিবেন আমেরিকাকে সামরিক ঘাঁটি করার জন্য। চীন কি পাগল যে এখানে হচ্ছে তিস্তা ব্যারেজে টাকা ঢেলে তারপর এই ব্যারেজটাই আমেরিকানরা এসে বলবে এখন এটা আমাদের? এটা আমেরিকাটা করতেছে বিভিন্ন দেশে, তাই না? গুন্ডাগার্দি, গুন্ডাগিরি তো আমেরিকা করে। আপনি তো সামরিক ঘাঁটি দিচ্ছেন আমেরিকাকে। আপনার মনে হয় না এটা বেজিং এ যারা বসা তারা জানে? সব জানে। আপনার ভেতরেই ঝামেলা, ঝামেলা পরিষ্কার করতে হবে। এই বাংলাদেশের বর্তমান বিএনপি সরকারের কোনো ফরেন পলিসি নাই, কোনো ফরেন পলিসি নাই। তো দেশের অবস্থাই ঠিক নাই, তো তিস্তা ব্যারেজই বলেন আর যাই বলেন কিচ্ছু হবে না পান্না ভাই। আমি আবার বলতেছি, বাংলাদেশকে একদম ব্ল্যাক হোলে ছেড়ে দিয়ে গেছে এই ইউনূস। এবং যেরকম ভাবে ইংরেজরা এই ভারতবর্ষ থেকে যাওয়ার আগে একটা কেওস বাধাই দিয়ে গেল ওই সীমান্ত ম্যাপ টেপ টেনে দিয়ে, ঠিক হুম তেমনি হুম। ভাবে আমেরিকানরা নির্বাচন করিয়েছে ঠিক, কিন্তু এমন এক পরিস্থিতি সৃষ্টি করে দিয়ে গেছে যে বাংলাদেশের জন্য কোনোদিন কোনো দল আর মাথা তুলে দাঁড়াতে না পারে। সবাই যেন আমেরিকার কাছে একদম মাথা নত করে থাকে, গোলাম থাকে। তো কাজেই এই পরিস্থিতি আমরা এখন পাই, তাহলে তাহলে বন্দি যদি জাতি। তাই হয়, আপনার বক্তব্য অনুযায়ী যদি তাই হয়, তাহলে বিএনপি যে গোলামী চুক্তিকে বাস্তবায়ন করে বা সেই পথেই হারে, তাহলে আমেরিকা বিএনপি কে প্রোটেক্ট করবে। এবং একই সঙ্গে আপনার কাছে প্রশ্ন, যে আপনি যে বলছেন যে বিএনপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, মাত্র 2.5 মাস যে সরকারের বয়স বা 3 মাস, কি এমন ঘটলো যে তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে? আমেরিকা বিএনপি কে রক্ষা করবে, আমেরিকা নিজেকে রক্ষা করতে পারে না ইরানে, চোরের মতো পালায় গেছে মায়ের খেয়া। আমেরিকা ইউক্রেন থেকে পালায় বাংলাদেশ তো আর যাচ্ছে। বাংলাদেশ তো আর ইরান না। আমি বলে নিই, শেষ করি। তো বাংলাদেশ ইরান না, এটা সত্যি, কিন্তু আমেরিকা তো এখন তার শক্তি যে হারিয়ে ফেলছে। আমেরিকা এখন একটা কাগজে বাঘ। আমেরিকা বিএনপি কে প্রোটেকশন দিবে যতক্ষণ বিএনপি কিনবে, নিবে। আমাদের কি অর্থনীতি কি বিশাল? মানে আমাদের কি $500 বিলিয়ন অর্থনীতি আছে যে আমেরিকা থেকে কিনতেই থাকবো অপ্রয়োজনে যা চা কিনবো, চুইংগাম কিনবো, বাবল গাম কিনবো? এমন তো না। কাজে আমেরিকা তো সীমাহীন ক্ষুধা, লুট করতে আছে। লুটেরা টাকা, ডাকাতকে আপনি সন্তুষ্ট রাখলে ডাকাত আপনাকে একটু প্রোটেকশন দিবে, কিন্তু সেটা কতক্ষণ? পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। এই জন্য বলছি যে সরকারের 3 মাসও পূরণ হয় নাই, হাম নিয়ে হাহাকার, হাম নিয়ে নানামুখী কথা। সরকারের নীতি নির্ধারকরা পররাষ্ট্র নীতিতে একদম লেজে গোবরে হয়ে গেছে। এবং আজ পর্যন্ত বিএনপি যে 2.5 মাস ক্ষমতায় আসলো, সেই আশিকি ইউনূসের আশিকি এখনো বিডার চেয়ারম্যান। তো $1 আসলে এখন তো আশিক বলে জ্বালানি সংকট দূর না হলে বিদেশি বিনিয়োগ আসবে না। বুঝতেছেন তো? তো এই জি। বাটপার গুলাকে, ইউনুসের আশিক, তারপরে এই বাকিগুলাকে আমেরিকাতে ওয়াশিংটন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমাদের জন্য স্টেশন, সেখানে আপনি যে প্রেস মিনিস্টার বসে রাখছেন একটা মাকাল ফলকে, এইটা তাহলে একটা প্রেস মিনিস্টার যে আমার দেশকে ইমেজ ব্রাইটেন করবে, আমেরিকান মিডিয়ার সঙ্গে ইন্টারাক্ট করবে, এই লোক যেটা বসে রাখছেন, ওইটার পেটের মধ্যে যদি আপনার একটা মিসাইলও মেরে দেওয়া হয়, তাও সে একটা ইংরেজিতে সুস্পষ্ট ভাবে একটা প্যারাগ্রাফ লিখতে পারবে, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। এটা কিনা বছর একজন ইউনুসের লোক। বিএনপি সরকার কি আসলে আছে? এটা ইউনুস। আপনি দেখেন ওই জামাকার ফল, তারপরে এই আশিক, তারপরে এই খলিলুর রহমান, তারপরে এই আসাদুজ্জামান, সবাই তো ইউনুসের লোক। বিএনপির লোকটা কোথায়? আর যারা বিএনপির লোক আছে ওরা তো দেখতেছেন কি করতেছে। কাজেই ভাই আমাদের দেশের সামনে খারাপই আছে, কষ্ট আছে, বিপদ আছে। বিএনপি বুঝতেছে না। আমি আবার বলতেছি, বিএনপির পা নিচ থেকে মাটি সরে যাচ্ছে। লাস্ট কথা বলি, কেন পাকিস্তান চাচ্ছে বাংলাদেশকে ইউজ করে ভারতের সঙ্গে একটা যুদ্ধ বাঁধায় দিতে, যাতে ভারত বাংলাদেশে হামলাটা করে, পাকিস্তানে না করে। এবং সেই যুদ্ধের দিকে কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে পাকিস্তান। এবং হঠাৎ করে দেখবেন যে ভারতে পাকিস্তান হামলা করবে বাংলাদেশের মাটি থেকে। আমি বললাম আপনাকে আজকে, তারপরে 71-এ তো আমাদেরকে প্রতিশোধ নিতে পারেনি, ওরা পালাই গেছিল পাকিস্তান। 71-এর প্রতিশোধটা নিয়ে আমাদের দেশটাকে একটা গোরস্থান বানিয়ে দিয়ে পাকিস্তানিরাও চলে যাবে, এবং বিএনপি সেই চাপেই পা দিয়ে দিবে। বুঝতে পারছি আমরা একটা জটিল সমীকরণের মধ্যে আটকে যাচ্ছি। হম। অবশ্যই আমাদের শুভকামনা বিএনপির প্রতি রইবে যে তাদের শুভবুদ্ধির উদয় হোক, সঠিক পররাষ্ট্রনীতি অবলম্বন করুক, বাংলাদেশকে প্রায়োরিটি দিক সবার আগে। সে প্রত্যাশা নিশ্চয় আমাদের সবারই। চৌধুরী, আপনি ভালো থাকবেন। আমাদেরকে এই সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা যারা শুনছিলেন, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।